সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। পাওয়ার অ্যান্ড পলিটিক্স, নিউ ইয়র্ক থেকে ঢাকা। আজকের পর্বে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সব জায়গায়, পরিবর্তনশীল বিশ্বের ছবি দেখছি আমরা। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হতে শুরু হচ্ছে, তার হাতে শুরু হচ্ছে নতুন যুগ। তিনি ঘোষণা করেছেন তার ট্রানজিশন টিম, যেখানে অভিজ্ঞতা এবং আদর্শের মিশেল আছে। অন্যদিকে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন পড়েছেন শাটডাউনের অচল অবস্থায় এবং এই সরকারি শাটডাউন শেষ হতে যাচ্ছে বলে আমরা শুনছি। সেনেটে সেই বিলটা পাশ হয়েছে, এখন যাচ্ছে কংগ্রেসে অর্থাৎ হাউসে। কিন্তু উত্তেজনা শুধু আমেরিকায় নয়, ভারত পাকিস্তানের রক্তাক্ত বিস্ফোরণে কাঁপছে উপমহাদেশ। আর দিল্লি হামলায় বাংলাদেশের নাম আসায় তৈরি হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। এদিকে নিজ দেশে অর্থাৎ বাংলাদেশেও অস্থিরতা বাড়ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে বাড়ছে আতঙ্ক, আগুন, বিস্ফোরণ। সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, বাংলাদেশে সত্যিই কি একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারবে কিনা। আজ রাতে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করব, যুক্ত করব নিউ ইয়র্কের ক্ষমতার পালাবদল, ওয়াশিংটনের রাজনৈতিক অচলাবস্থা আর বাংলাদেশের রাস্তায় জ্বলতে থাকা অনিশ্চয়তার আগুন। এই আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন শেখ আল মামুন, এডুকেশনিস্ট, বরাবর আমাদের আলোচক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ইন্ট্রো শুনে বুঝতে পারছেন বিষয়গুলি কি, কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকার রাজনীতি থেকে, নিউ ইয়র্কের রাজনীতি থেকে শুরু করব। নাকিবুর রহমান, শুরু করছি আপনার কাছ থেকে। জোহরান মামদানির ট্রানজিশন টিম ঘোষণা করেছেন এবং সেখানে অনেক চমকের ব্যাপার আছে। এই নবনির্বাচিত জোহরান মামদানির তার যে ট্রানজিশন টিমে অভিজ্ঞ ফর্মার গভর্নমেন্ট এমপ্লয়িও রেখেছেন। এই যে একটা অভিজ্ঞ এবং ওনার যে প্রগতিশীল যে বার্তা আছে, এটি সব মিলিয়ে আসলে কি বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? এবং ট্রানজিশন টিমে যারা আছেন তাদের একটু আমরা চেহারা দেখে নিব, কারা আছেন যদি সময়। আমরা দেখছি যে গ্রেস বনিয়া, লিনা খান ইজ ওয়েল নোন, আপনি অবশ্যই চেনেন। মারিয়া টোরেস স্প্রিঙ্গার, পরবর্তীতে আরও আছেন মেলিনা হার্টজগেজ অ্যান্ড এলেনা লিওপল্ড অ্যান্ড ডিন ফলিহান, হু ইজ ভেরি ভেরি এক্সপেরিয়েন্স। আরেকজন আছেন তার ফাইন্যান্স ক্যাম্পেইনে ছিলেন ফ্রম অ্যাস্টোরিয়া, ফ্রম হিয়ার অল দ্য ওয়ে টু অলবানি। তাকে দেখানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু হয়তো পরবর্তী দেব। নাকিবুর রহমান, আমি শুনবো আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সো ইন্টারেস্টিং হলো যে আপনারা জানেন যে জানুয়ারির 1 তারিখে জোহরান মামদানি মেয়র ইলেক্ট উইল টেক অফিস। তিনি শপথ নেবেন জানুয়ারির 1 তারিখে এবং এখন থেকে অলমোস্ট 2 মাসেরও কিছু কম, মানে অলমোস্ট 77 ডেজের মতো সময় আছে। এই সময়গুলাতে এন্টায়ার স্টাফ কারা থাকবে, কি কি এজেন্ডা, ফার্স্ট 100 ডেজ, এই সব কিছু হ্যান্ডেল নর্মালি করে ট্রানজিশন টিম। এবং ইন্টারেস্টিংলি যে জোহরান মামদানির এই প্রোগ্রেসিভ যে ভ্যালিউ, তার একটা রিফ্লেকশন আমরা এখানে দেখছি যে তিনি অল ওয়েমেন ট্রানজিশন টিম তিনি করেছেন। এবং এই ট্রানজিশন টিমের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য ট্রানজিশন এফোর্ট, তিনি হলেন এলেনা লেপলড। তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। এর বাইরে কো চেয়ার একজন যিনি ডেপুটি ছিলেন মেয়র ডি বেলাজিওর, মারিয়া টোরেস স্প্রিঙ্গার, তাকে নেওয়া হয়েছে। লিনা খানের কথা আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি কিংবা অনেকেই জানি। আমি ভুলিনি, এফটিসি চেয়ারম্যান। I did not forget her. She was a trailblazer. She was a thing. তিনি যখন এফটিসির চেয়ারম্যান হিসাবে, ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান হিসাবে প্রেসিডেন্ট বাইডেন তাকে নিয়োগ দিয়েছিলেন, এবং তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন বিগ কোম্পানিগুলার যে মনোপলি সেটাকে বন্ধ করার জন্য, যার কারণে কর্পোরেট ডেমোক্রেটদের চক্ষুশূল হয়েছেন তিনি। সো সেই লিনা খানকে কো চেয়ার করা হয়েছে। এর বাইরে গ্রেস বনিলা, যার কথা আপনি বললেন, তিনিও ইউনাইটেড ওয়ের একটা মেজর একটা নন প্রফিট অর্গানাইজেশন ইউনাইটেড ওয়ের তিনি প্রধান ছিলেন। মেলানিয়া হার্টজগ, যিনি আগের মেয়রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের প্রধান ছিলেন,
এবং বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম, তিনিও 35 বছর বয়স্ক। সো আমরা যেটা দেখছি যে অল ফিমেল, অল মানে ইয়াং, সবাই খুবই প্রোগ্রেসিভ। যদিও অনেকে বলার চেষ্টা করছে যে নিউ ইয়র্কের আগের যে ডেমোক্রেটিক মেয়র ছিল বিল বেলাজিও, তার বিল ডি বেলাজিও, তার একটা প্রভাব আছে এখানে, এটা থাকবেই। একটা শহরে সিমিলার ভ্যালিউর মানুষদের মধ্যে কিছুটা কোঅপারেশন তো থাকেই। সো ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। যদিও মানে কিছু কিছু ঘটনার কারণে ওয়াল স্ট্রিট ইজ লোকেটেড ইন নিউ ইয়র্ক সিটি, এবং অনেকেই বলছিল যে একজন সোশ্যালিস্ট কমিউনিস্ট যদি নিউ ইয়র্কের মেয়র হয়, ওয়াল স্ট্রিট ইজ ডুমড। কোইন্সিডেন্টালি যেদিন মেয়র ইলেক্টেড হলেন তার পরের দিন ওয়াল স্ট্রিট লস্ট এ লট অফ ক্যাপিটাল, কিন্তু এটার কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের চায়না টেরিফ ওয়ার। এটার সাথে জোহরান মামদানির কোনো সম্পর্ক নেই। সো এগেন আই থিঙ্ক দ্য মার্কেট ইজ রিয়াক্টিং ওয়েল। যদিও তিনি বলেছেন যে যারা $1 মিলিয়ন উপরে যাদের ইনকাম, তাদের স্টেট ট্যাক্স কিছুটা বাড়বে, ওয়েলথ ট্যাক্স বাড়বে। So again, at the end of the day, Zohran Mamdani won on a huge laundry list of promise. তিনি সেই প্রমিস গুলা কিভাবে ডেলিভার করেন এটা দেখার বিষয়, এবং আই উইশ হিম অল দ্য বেস্ট। এবং এই যে নতুন এনার্জি, ইয়াং একটা অ্যাডমিনিস্ট্রেশন ট্রানজিশন টিম, যেটা এটা রিফ্লেকশন ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও হবে। এবং আমি আশা করব যে নিউ ইয়র্কের জন্য এটা একটা নতুন দিগন্তের সূচনা করবে। সবচেয়ে বড় তার যেই ম্যান্ডেট ছিল যে নিউ ইয়র্কারদের জন্য লিভেবল হয়ে যাচ্ছিল না, একেবারে বসবাসের মানে একেবারে কি বলা যায় যে করার বাইরে চলে যাচ্ছিল, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। সো সেই জায়গাটাতে তিনি অ্যাফোর্ডেবিলিটিটা যদি ফিরিয়ে আনতে পারেন, দ্যাট উড বি হিজ বিগেস্ট সাকসেস, এন্ড আই উইশ হিম অল দ্য বেস্ট। অ্যাবসলিউটলি। লিনা খানের কথা সবার মনে আছে, কথা ফুলি হ্যান্ড যিনি আছেন, মানে অলসো ভেরি এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমার মনে হয় যে উই ক্যান সি সামথিং ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি যেটা বলছিলেন যে বিল ডি ব্লাসিওর মানে প্রশাসনের সাথে মিল আছে, মিল থাকারই কথা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে উই ক্যান সি সামথিং নিউ। আরেকটি কথা আপনি যে বলেছিলেন যে মার্কেট ক্র্যাশ করেছিল, it's not because Zohran Mamdani had nothing to do with Zohran Mamdani. ট্রাম্প সেদিন নতুন করে ট্যারিফের একটি চায়নাতে নতুন করে একটি আলাদা কথা নিয়ে এসেছিলেন। দ্য মার্কেট ওয়াজ ডাউন লাইক 400 points. So অনিশ্চয়তা, what Trump does is you don't know if he's going to be really cranky or he's in a really stupid mode. It's just two mode. There is no in between. So মার্কেট ক্র্যাশ হ্যাজ নাথিং টু জোহরান মামদানি। আরেকটি কথা আপনি যে বলছিলেন যে বিলিয়নিয়াররা চলে যাবে, ট্যাক্সের কথা বলছিলেন, যারা $1 মিলিয়ন উপরে ইনকাম করেন তাদেরকে 2% বেশি ট্যাক্স দিতে হবে, অনলি ফর দ্য পিপল হু আর আর্নিং দ্যাট মাচ মানি। বাই দ্য ওয়ে, নিউ জার্সিতে কিন্তু এটা অলরেডি করা, অর্থাৎ দিস ইজ নাথিং ইউনিক দ্যাট হি ইজ গোয়িং টু ডু। সো আমি খুব সুন্দর একটি তথ্য পেয়েছি। 2009 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত রিপাবলিকানরা এবং রক্ষণশীলরা কিভাবে বলছেন প্রতিটা ইলেকশনের পর, যেখানে ডেমোক্রেটরা জয়েছেন, যে বিলিয়নিয়াররা নিউ ইয়র্ক ছেড়ে চলে যাবে। দিস ইজ ফ্রম 2009, not from yesterday. So something to see, something to watch. We'll see what happens. আমি যাব শেখ আল মামুন আপনার কাছে। আমরা জানি হি ইজ প্রোগ্রেসিভ, জোহরান মামদানির কথা বলছি। এখন উনি যে টিমটি করেছেন, অনেকেই ভেবেছিলেন যে এটি সম্পূর্ণ প্রোগ্রেসিভ হতে পারে, অল প্রোগ্রেসিভ, সব প্রগতিশীল থাকবেন, এখানে একটা বিরাট একটা কেলেঙ্কারি আমরা দেখবো, এরকম একটি ভাব অনেকে মনে করছিলেন। বাট আদতে দেখা যাচ্ছে এটি একটি মিশ্র টিম গঠন করেছেন। হ্যাঁ, তো এই যে মিশ্র টিম, অনেকে বলছেন এটি যেমন প্রগতিশীল যারা আছেন, আবার বাস্তববাদী আছেন এবং অভিজ্ঞ অনেককে নিয়েছেন। এই যে মিশ্র টিমটি, এটি কি আসলে তার একটি বাস্তব রাজনৈতিক কৌশল বলে মনে করছেন আপনি? Absolutely right. You have to govern the city. His election is one thing, but to run the city, this biggest city, one of the biggest city in the whole world, is a different issue. So definitely you need some experienced people. এবং সে খুবই ভালো কাজ করছে যে সে প্রিভিয়াস ডেপুটি মেয়রকে আনছে, লিনা খানকে আনছে, হিউম্যান রিসোর্স থেকে আরো অনেক লোককে আনছে, যেটা
is very very good for the city. Ultimately আমাদের এখানে যে ফ্রি বাসের কথা বলা হচ্ছে, হাউজিং শর্টেজের কথা বলা হচ্ছে, so we need some experienced people. Without that, you know, he cannot fulfill his commitment. এবং আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ billionaires is going to leave, well, mathematically, if you increase 1% tax for the people who make more than a million, they don't need this much money. It's nothing for them. So এটা হলে কিন্তু, but through this process, millions of people could be benefited. A lot of people could go back to the work by leaving their kids at certain secure place, after school হোক বা daycare হোক, early childhood হোক বা 3 years plus যেখানে করছেন. So those are the things. It's not only in New York City is proposing, it's all the developed world. Like আপনি জাপানের কথা চিন্তা করেন, জার্মানির কথা চিন্তা করেন, all over the world they have those kind of facilities, and it really benefit the society, because আমরা দেখতেছি এখন ইমিগ্রান্টদের আসা বন্ধ হয়েছে, there's a shortages of worker. এটা কিন্তু there's a lot of people are sitting at home because they have to take care of their kids. So it's a win-win situation for the city and for the country. জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনি ট্রানজিটের কথা বলছিলেন, মনে করে দিলেন আরেকবার, এবং ফ্রি বাসের কথা বললেন এবং গ্রোসারির কথা বললেন। রাকিবুর রহমান, আমি অন্য একটি প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাকে, কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, কারণ আপনি প্রফেসর হচ্ছেন, অর্থনীতির প্রফেসর। সো আই হ্যাভ টু অ্যাস্ক ইউ দিস। আমি না দেখছিলাম আসলে যে একটা পরিসংখ্যান, এই অনুষ্ঠানের জন্যই আমি একটু প্রস্তুতি যখন নিচ্ছিলাম, তো এই নিউ ইয়র্ক সিটিতে 5 বড়োতে 16,000 গ্রোসারিজ আছে, যারা রান বাই ইন্ডিভিজুয়াল বিলিয়নিয়ার্স, মিলিয়নিয়ার্স, স্মল বিজনেস, সব কিছু মিলিয়ে। জোহরান মামদানি কিন্তু বলছেন প্রতিটি বড়োতে একটি করে গ্রোসারি থাকবে, যেখানে মানুষ, এটা হবে সিটি রান, যাতে মানুষ সুলভে এখান থেকে নিতে পারে। এটি নিয়ে ব্যাপক মাথা খারাপ হয়ে গেছে বিলিয়নিয়ারদের, এটি একটি ব্যাপার। এবং প্রতিটি বড়োতে কিন্তু একটি করে বাস সার্ভিস থাকবে ফ্রি, not all of them, just one. আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তারা বলছেন এটা সোশ্যালিস্ট। এই যে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট কান্ট্রিতে যে যখন দ্রব্যমূল্য বিক্রয় করা হয় বা এটি কোনো বড় স্টোরের মাধ্যমে বিক্রয় করা, তখন তার প্রাইস কিন্তু ধার্য করে দেয় সরকার, আপনি এর বাইরে যেতে পারবেন না। দিস ইজ কমিউনিস্ট কান্ট্রি, রাইট? it's produced, it's distributed, and it's price fixed, সব কিছু করে কমিউনিস্ট কান্ট্রি। আমরা তো সেরকম কিছুই দেখছি না, তথাপি আমরা এই কথাগুলো শুনছি। ওয়াই? অর্থনীতির ভাষায় আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। The thing is, pure capitalism doesn't exist. যদিও আমরা pure capitalism এর কথা বলি, মানে it's the pure form of capitalism. হ্যাঁ, it's মানে আমরা যেটা আমেরিকাতে সত্যিকার অর্থে দেখছি সেটা হলো ক্রনি ক্যাপিটালিজম, রাইট? যে মানে ক্যাপিটালিজমের যে ফান্ডামেন্টাল অ্যাডাম স্মিথের যে ভার্সন, যে everybody would pursue their self-interest and market will settle based on the invisible hand. So এই ইনভিজিবল হ্যান্ডটাকে বেসিক্যালি টিল্ট করা হয় বিলিয়নারদের নিজেদের স্বার্থে, অ্যান্ড এটাকে আমেরিকাতে এই জায়গাটাকে প্রোটেক্ট করা হলো সিটিজেনস ইউনাইটেড, যে অ্যাবলিশ হয়নি। সো দ্যাট থিং, যে আপনি মানে nowhere else you have this much return on investment, যে আপনি $100 million presidential election donate করবেন and you can earn billions of dollars, মানে almost মানে 200% rate of return. So it's never a democracy. So socialism, on the other hand, extreme socialism এর কথা যদি আমি বলি, যে there is no rights of individuals, everything is owned by the state. State সবকিছু নির্ধারণ করে দিবে। So জোহরান মামদানি যেটার কথা বলছেন, যে socialist democrats are a combination of both, যে definitely public goodwill cannot be for profit. So there has to be a way to benefit people who are deprived, তাদেরকে সহযোগিতা করা। এবং এটা মানে দিস এই জিনিসটা কিন্তু এই মানে কি বলা যায়, যে আপনার পার্সুইং সেলফ ইন্টারেস্টের সাথে যায়। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি, যে একটা সমাজে যদি কিছু সংখ্যক মানুষ থাকে যারা ইনকাম করতে পারছে না, যারা খেতে পাচ্ছে না, যারা অভাবী, তারা না খেয়ে থাকবে, তখন ধনী ব্যক্তিরা যারা সোসাইটিতে থাকে তাদের জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়, কারণ এরা খাবারের জন্য অপরাধের আশ্রয় নিবে। এই কারণে ক্যাপিটালিস্ট সোসাইটি কিন্তু সাজেস্ট করে যে একটা ওয়েলফেয়ার মেকানিজম করতে, যাতে করে এই লোকগুলো, অভাবী লোকগুলো অপরাধী না হয়, তাদের পেটে যাতে
খাবার পরে। সো এই যে সোশ্যাল সেফটি নেট গুলা, এগুলাকে বিভিন্ন সময় একেবারে ডিসরাপ্ট করা হয়েছে, এবং এই সোশ্যাল সেফটি নেটের বিষয়গুলাই কিন্তু আহ, মানে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে পড়ে। সো জি দিস ইজ নট কমিউনিস্ট সোশ্যালিজম, জি সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আমার যদি সময় থাকতো আজকে 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে আপনি কয়েকটি জিনিস এখানে উল্লেখ করেছেন, এটা নিয়ে আলোচনা করা যেত। ক্রোনি ক্যাপিটালিজম আপনি বলেছেন, আই লাইক দ্যাট টার্ম, আই লাভ ইট বিকজ দের ইজ লট টু লার্ন ফ্রম দিস। আরেকটা কথা খুবই মজার, সেটি বলেছেন যে কি ইনভিজিবল হ্যান্ডস, জন অ্যাডামসের কথা বলেছেন, জন ম্যালথাস, মানে অর্থনীতির জনক যারা, মডার্ন অর্থনৈতিক জনক যারা, এখানে invisible hand is Trump. In this, I'm sorry, I have to make that ইনভিজিবল হ্যান্ডটাকে হ্যান্ডকাফ করে রাখা হয়েছে। correct because they're manipulating these things. Yes. By the way, সেনেট একটি ভালো বিল এসেছে, রিপাবলিকানরা নিয়ে এসেছেন। I hope this এই বিল প্যাসেজে কংগ্রেসে যারা আছেন তারা ট্রেড করতে পারবেন না স্টক এক্সচেঞ্জে। দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। আই হোপ এটা পাস হোক, কারণ এটা একটা বড় একটা কারাপশনের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ ইনসাইড ইনফরমেশন। এই আরেকটা কথা আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে পাবলিক গুডউইলের যে ব্যাপারটা আছে, পাবলিকের যে ভালো যে সেফটি নেট আছে, এগুলা আসলে প্রাইভেট সেক্টরে যাওয়া মানে লাভজনক করার কোনো কারণ নেই। যখনই করা হবে তখনই প্রবলেম। সেই পাবলিক গুডউইল বা সেফটি নেট কি? মানুষের সোশ্যাল সিকিউরিটি, মানুষের ফুড স্ট্যাম্প, এগুলা কিন্তু মানে পিওর ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। এগুলো পার্ট অফ সোশ্যালিজম, কিন্তু এগুলো করা হয়েছে, না করলে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো না। এবং কিছু কারণ ব্যাখ্যা করেছেন নাকিবুর রহমান। আমি আপনার কাছে আছি নাকিবুর রহমান, কারণ আমার দুটি প্রশ্ন আছে একটি বিষয়ের উপরে, দুজনের কাছে থাকবে, কিন্তু প্রথমটি আপনি যাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছে। এই যে প্রসঙ্গটি হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড শাটডাউন সংকট, সেটি হচ্ছে কংগ্রেস যখন সরকারি শাটডাউনের মানে শেষের পথে আছি আমরা, যতটুকু দেখছি সেনেটে মানে পাশ হয়েছে। এটি মানে অনেকেই বলছেন যে ডেমোক্রেটদের ভুল হয়েছে, এটি করা উচিত হয়নি, এই শাটডাউনটি চলতে দেওয়া উচিত ছিল 54 দিন অফিসিয়ালি। তো ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রভাব কতটা দুর্বল হয়েছে বলে আপনি মনে করেন, বা এর প্রভাব কি আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে? বিষয়টা হলো যে এখানেও কোশ্চেনটা হলো পাবলিক Opinion. এমপ্যাথি, যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে এটা এর আগের সবচেয়ে লম্বা যে শাটডাউনটা ছিল 34 দিনের, আমরা সেটাকে এক্সিড করেছি। যদিও শাটডাউন অ্যাভয়েড করার ফার্স্ট স্টেপটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এখনো এটা হাউসে পাস হওয়া লাগবে, এই বিলটা, অ্যামেন্ডেড বিলটা। সো আমরা আজকে 42তম দিন পার করলাম, সম্ভবত আরো 2 দিন লাগবে। সো ইট ইজ গোয়িং টু বি 44তম দিন, যেটা ইট ইজ অ্যানাদার রেকর্ড। সো এখানে যেই ডেমোক্রেটরা, সেনেটররা যারা এটার উদ্যোগ নিয়েছেন, যদিও চাক শুমার এই বিলের বিরুদ্ধে স্টিল ভোট দিয়েছেন, কিন্তু এনাফ ডেমোক্রেটরা এটাতে ভোট দিয়েছে, এবং এটার উদ্যোগ নিয়েছিলেন নিউ হ্যাম্পশায়ারের সেনেটর জিন শাহিন, যিনি আর রি-ইলেকশন করবেন না, সো তার রিস্ক কম। এবং আমরা দেখেছি যে কংগ্রেসে যারা প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান আছেন তারা কিন্তু খুব ফিউরিয়াস, এবং তারা সেনেটর চাক শুমারের পদত্যাগ দাবি করছেন। এবং এই ডেমোক্রেট যারা প্রোগ্রেসিভ ককাসের মেম্বার আছেন, রো খান্না, সেথ মেলটন, ডেলিয়া রেমিরেজ, রাশিদা তালিব, মাইক লেভিন, তারা কিন্তু খুব ফিউরিয়াস এটার ব্যাপারে। কারণ এটার যেটা বিষয়টা সেটা হলো যে সবচেয়ে কি এলিমেন্ট যেটা, যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কিছু সাবসিডি 1 বছরের জন্য রিনিউ করা, এটা ডোনাল্ড ট্রাম্পের এই অর্থ বিলে এটা ছিল না, যুক্ত ছিল না, এবং কিছু স্ন্যাপ বেনিফিট মানে স্ট্রিপ করা। সো এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আসলে কিন্তু খুব বেশি যে কম্প্রোমাইজ হয়েছে সেটা না। যে কম্প্রোমাইজটা হয়েছে, যে প্রায় মনে হয় 44,000 ফেডারেল এমপ্লয়ি, তাদেরকে রিহায়ার করার একটা সিদ্ধান্ত হয়েছে, এবং নতুন কোনো ফেডারেল এমপ্লয়ি ছাঁটাই করা যাবে না। সো এটাই কারণ ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যানটা করছিলেন, যে যাদেরকে ফার্লো করা হয়েছে তাদের অনেককেই রিহায়ার না করার একটা পরিকল্পনা ছিল। সো সেই কম্প্রোমাইজটা ফেডারেল এমপ্লয়ীদের কে মানে অনেককেই হয়তো আর 2-3 মাস তাদের চাকরি খোঁজার বিড়ম্বনা থেকে সেভ করবে। কিন্তু এটা খুব দুঃখজনক যে মানে যেভাবে এগেন
যারা ফেডারেল এমপ্লয়ি তারা তাদের না কাজ করা বেতনগুলো পাবেন, কিন্তু ইউজুয়ালি আমেরিকাতে অনেক মানুষ কিন্তু পে চেক থেকে পে চেকে চলে। থাকে। তারা এই যে এত লম্বা সময়, নভেম্বর মাসের আজকে হলো 12 তারিখ, এখনো পর্যন্ত শাটডাউন অ্যাভার্ট হয়নি। মাসের প্রথম সপ্তাহে বাড়ি ভাড়া, মর্গেজ পেমেন্ট থেকে শুরু করে গাড়ির পেমেন্ট, তারপরে অন্যান্য ইউটিলিটি বিল, এগুলা কিন্তু মানে খুব কম মানুষেরই রেনি ডে ফান্ড থাকে। মানে আমি আমেরিকার অধিকাংশ অ্যাভারেজ মানুষের আমরা যদি সেভিংস দেখি, এটা কিন্তু ডিসপোজেবল ইনকামের খুবই কম। সুতরাং একটা খুব মানে করুণ মানবিক বিপর্যয়ের কিন্তু সৃষ্টি হয়েছে। ফেডারেল এমপ্লয়িরা হ্যাঁ অনেকেই অনেক বেতন পান, কিন্তু ডিসি ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং মানে ব্যাংকস আর নট ভেরি কাইন্ড ইফ ইউ মিস ইউর মর্গেজ পেমেন্ট। সো সেই জায়গা থেকে ডেমোক্রেটরা যারা একটা কম্প্রোমাইজ করেছেন, তাদের এই কম্প্রোমাইজ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখছি যে এই কম্প্রোমাইজের ফলে প্রোগ্রেসিভরা খুব একটা পছন্দ করছেন না, কারণ স্টিল ওবামা কেয়ার, যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, তার অনেক সাবসিডি রিনিউ হচ্ছে না, যেটার কারণে প্রান্তিক কিছু মানুষ বিপদে পড়ে যাবে। স্ন্যাপ বেনিফিটেরও কিছু একটা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ এখানে আসছে। সো এইসব কারণে মানে আই হোপ দ্যাট দিস বিল প্যাসেস হাউস উইদাউট এনি হিকআপ, কিন্তু আমরা মানে এটা একেবারে ইটস নট ক্যাট ইন দ্য ব্যাগ। অনেক ডেমোক্রেটরা এটার বিরোধিতা এখনো করবেন। সো লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্স, উই স্টিল হ্যাভ 2 more days. শেখ আল মামুন, আমি আপনার কাছে আছি। এই যে ডেমোক্রেটিক এই যে শাটডাউন নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এখানে কিন্তু জন অনাস্থা তৈরি হয়েছে সাধারণভাবে। অনেকেই মনে করেন এটা রিপাবলিকান পার্টির প্রতি সবচেয়ে বেশি, কারণ একটি বড় বিষয় যেখানে ছিল সেটি হচ্ছে কি ওবামা কেয়ার, তারা সাবসিডিটা বাতিল করতে চান। আমরা এমনও উদ্ভট কথা শুনেছি না, রিপোর্টে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সাবসিডিটা আমরা না দিয়ে আমরা সরাসরি জনগণকে টাকাটা দিয়ে দিব হেলথ প্ল্যান। আপনিও হয়তো শুনেছেন। এই যে এই অদ্ভুত কথাবার্তা এবং এই অচল অবস্থা যে তৈরি হলো, এটির দুটি দিক আছে। একটি হচ্ছে এই অচল অবস্থাতে সাধারণ জনগণ যেছেন, তারা যে কারেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের প্রতি আস্থা হারিয়েছেন অনেকটা, এবং এটির প্রভাব কি আমরা 2026 সালে দেখতে পাবো কিনা আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ডেমোক্রেটের সমর্থক যারা আছেন তারা এই যে নভেম্বর 4 তারিখ ইলেকশনের যে ব্লু ওয়াল, বা নট ওয়াল অ্যাকচুয়ালি ব্লু ওয়েভ, তারা একেবারে প্রাধান্য বিস্তার করে একের পর এক ইলেকশনে জয়ী হয়েছেন, যেটি অকল্পনীয় ছিল। কারণ ডেমোক্রেটদের প্রতি মানুষের আস্থা কিন্তু এখন খুব কম, একমাত্র প্রগতিশীল ছাড়া। সো এটা অভাবনীয় জয় ছিল তার জন্য। অনেকে মনে করছেন যে এই আলোচনায় মেরুদণ্ডহীন ডেমোক্রেটরা পুনরায় দেখা দিলেন এবং চাক শুমারের পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মুখে বলে অনেকে মনে করছেন। আপনিও তাই মনে করেন কিনা? Well, let's go back to the Republican. Trump is happier Republican. Apni je dharan amra mainstream media, CNN, Fox dekhi, right? But if you listen to certain podcasts, Nick Fuentes, but Tucker Carlson, right-wing jeta, they're extremely happy. They want to see no subsidy for anything, because they think these are the subsidy for the immigrant minority. We need to get about it. This is a waste for this country. We need to have a smaller government, no expenses. Kintu, in that sense, yes, the Republican Party is winner. But it's not always the Republican versus Democrat. There's just some people are in the middle. আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট, দে আর নাইদার ডেমোক্র্যাট নট রিপাবলিকান। সো তাদের ওপিনিয়নটা এখানে দেখতে হবে যে তারা কোন দিকে, এটা আসলে কি দেশের জন্য কি ভালো হয়েছে নাকি এটা খারাপ। সো সেই গ্রুপটা যদি পজিটিভলি ফিল করে, নো ইট নট হোয়াট এভার হ্যাপেন্স, উই নিড টু হ্যাভ সাম হেলথ কেয়ার ফর রেগুলার পিপল অর সার্টেন পিপল, তাদের সাবসিডি দরকার আছে, না হলে ইভেনচুয়ালি ফেডারেল গভর্নমেন্টের কস্ট ইনক্রিজ হবে ইন দ্য লং টার্ম। সো সেটা যদি চিন্তা করেন, তখন কিন্তু উই নিড সাবসিডি। তো তারা যদি মনে করে যে এটা নেগেটিভলি হয়েছে, তখন কিন্তু রিপাবলিকান পার্টির জন্য ক্ষতি হবে ইন দ্য মিড টার্ম। আদারওয়াইজ ফর দ্য রাইট উইং গ্রুপ, they are happy. They are not the loser. They didn't lose. They're very happy. They're very excited যে ট্রাম্প এটা করছে, যে you know what, ডেমোক্র্যাট had to compromise। তার কারণ ডেমোক্র্যাটরা কিন্তু কিছুই উইন করে নাই। আপনি যেটা বললেন যে সাবসিডি দিবে গ্যারান্টি, এটা কোনো গ্যারান্টি কিন্তু রিপাবলিকান পার্টি দেয়নি। বলছে যে উইল সিট ডাউন, উইল নেগোশিয়েট, উইল হ্যাভ এ ভোট, বাট তারা কিন্তু বলেনি যেটা পাস হবে কিংবা না হবে। ঠিক আছে। আর সেকেন্ড পার্ট অফ দ্য প্রশ্ন আপনি যেটা বলতেছিলেন, ইফ ইউ জাস্ট রিপিট ইট ওয়ান মোর টাইম,
ও এই এই যে অনেকে মনে করছেন যে চাক শুমার মেজরিটি লিডার উনি নথি স্বীকার করেছেন। Oh, this is not the first time. Well, this time he shows some courage to stand up against the Trump. But previously, আমরা জানি যে he gave up. Previous যখন বাজেট নেগোসিয়েশন হয়েছিল তখন যে ট্যাক্স ব্রেকের কথা বলা হয়েছিল রিজের সময় সে কিছুই বলেনি, তখন হি অলরেডি লস্ট হিজ লেজিটিমেসি। এবং আমরা যে প্রোগ্রেসিভ যে মুভমেন্টটা দেখতেছি, দিস আর দ্য কাইন্ড অফ ব্যাকবোন ফর দ্য ডেমোক্রেটিক পার্টি। উইদাউট দিস there's no energy here. Nobody is going to go campaign, door knocking, vote, asking for the vote, all those things. এবং আমরা দেখতেছি যে Gen Z, they are 40% voter for this. আপনি যদি কম্পেয়ার করেন নিউ জার্সি বা ভার্জিনিয়ার দিকে, সেখানে কিন্তু কম্পেয়ার 30%, 28%, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে we have 40% Gen Z voted for the first time. It's a huge. So without this group, আমরা জানি ডেমোক্রেটিক পার্টি couldn't win. এবং এই গ্রুপটা যদি ভালো করে, they come to vote, তখন ডেমোক্রেটিক পার্টি has a future. So অবশ্যই চাক শুমারের I think it's time for him to go. আমি completely agree করি। He doesn't have the courage, এবং অবশ্যই প্রোগ্রেসিভরা hopefully they'll move forward and take over the Democratic Party. We'll see. We will see. আমরা জানি যে ক্যালিফোর্নিয়াতে ন্যান্সি পেলোসি, she is not going to be anymore. 2027, her last one. ওখানে পরবর্তী যিনি রান করবেন আমার মনে হয় সৈকত ভট্টাচার্য। সো অনেকেই তাকে মামদানির সাথে কম্পেয়ার করছেন। ভেরি শার্প ইয়াং ম্যান। আমিও একটু দেখেছি, আজকে না, আমি আরো 2 বছর আগে থেকে তাকে ফলো করছি। সো দ্যাট ইজ এ ফ্রেশ ব্লাড, এটা একটা ভালো জিনিস। সিয়াটলের মেয়র নির্বাচন চলছে, আপনারা হয়তো জানেন। অ্যান্ড দেন আই ফরগট হার নেম, শি ইজ লিডিং বাই 91। আই এম সরি, হোয়াট? নিউ ইয়র্ক সিটির ন্যাডলার রিজাইন করতেছে কংগ্রেসম্যান। ওই পোস্টেও খুব ভালো, ওই পজিশনেও খুব ভালো একজন young man from the Kennedy family is coming in to run for that post. See, but a lot of young people are coming and running for the office in this state. And these are fresh blood for Democratic Party. I hope it injects some life into the party. সিয়াটলের কথা বলছিলাম, তার কারণ হচ্ছে মজার ব্যাপার, যেরকম প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন যে মেইল ইন ব্যালট and absentee ballot, these are all fraud, right? আপনারা জানেন হয়তো দুজনই, দর্শক আপনারা যারা শুনছেন, সিয়াটলের মেয়র নির্বাচনের 100% ভোট হচ্ছে মেইল ইন। It's all mail in, 100% mail in vote. There is no other way. একটি সিটি mail in vote, there is no other way. It's very strange, but anyway, I'm sorry. ব্রেকিং নিউজ, আমার প্রডিউসার জানালেন যে হাউসে বিলটি পাস হয়ে গেছে। যে বিলটি নিয়ে আমরা এখন আলোচনা করছি, দর্শক আপনারা জেনে গেলেন যে বিলটি পাস হয়েছে। আপনাদের 30 সেকেন্ড করে আমি দুজনেই দিব যে ইফ ইউ হ্যাভ এ রিয়াকশন। শেখ আল মামুন। So definitely, I mean, there's a lot of traffic control, a lot of other federal employees. It's 7 weeks, 8 weeks, 2 months without the payment. আপনি আগেই বলছেন 60-70% of the people, they don't have enough savings. Dr. Nakib বলতেছিলেন, that's fact. হয়তো আমরা অনেকে জানি না। So it's very difficult time for them. So it অবশ্যই get over with this and just get back to the normal life. Okay. Congratulations. নাকিবুর রহমান। আমি একজন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে you hope it passes and it I take my word back. So আমি হ্যাপি যে এটা পাস হয়েছে, কারণ আমি একটু স্কেপটিক ছিলাম। কিন্তু আমি বলছিলাম যে আমি নিজেও এই শাটডাউনের ভুক্তভোগী। আমি গত 26 তারিখে লাগোডিয়া থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার সময় আমার ল্যাপটপটা ওই টিএসএ এর চেকপোস্ট থেকে ব্যাগে ঢুকাতে ভুলে গিয়েছিলাম আমি। So I left it in the airport, TSA checkpoint. তো এই ল্যাপটপ আমি ফাইনালি আজকে আমার বাসায় ফেরত পেলাম। So it took almost 2 weeks, more than 2 weeks for me to get it back. কারণ হলো যে nobody is picking up the phone. Email service যেটা, সেখানেও বলছিল যে there will be delayed response. So finally I had to send a friend to LaGuardia Airport TSA checkpoint এবং in person রিকভার করা। সো এরকম ছোটখাটো, আমার তো এটা খুব ছোট অসুবিধা, হাজার হাজার মানুষের অনেক বড় অসুবিধা হচ্ছে। এবং যেটা বললাম যে পিপল লিভ ফ্রম পে চেক টু পে চেক, অনেকেই দে মিস দেয়ার মর্গেজ পেমেন্ট। সো সুনার আজকে এটা বন্ধ হয়েছে, হোপফুলি
people who got furloughed, they will be rehired tomorrow জি। and they will get their paycheck. আমি ছোট করে বলি, আমি অনেকের সাথে কথা বলেছি অ্যাজ এ রিপোর্টার, অ্যাজ এ জার্নালিস্ট, যারা অনেকে ইবিটি কার্ডের টাকা অর্থটি পেয়েছিলেন প্রথম সপ্তাহে, এটি কিন্তু ফেরত চলে গেছে প্রথম সপ্তাহে, অনেকের টাকাই ফেরত নিয়ে গেছেন স্টেট, বিকজ ট্রাম্প গভর্নমেন্ট এটি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটি ফেরত চেয়ে পাঠিয়েছিলেন বিকজ অফ এই শাটডাউনের জন্য। ক্যান ইউ ইম্যাজিন যারা সম্পূর্ণ এটির উপর নির্ভর করে চলেন তাদের কেমন অবস্থার পরিস্থিতি তৈরি হচ্ছিল? দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য ভালো খবর যে এই ফান্ডটি অচিরেই রিলিজ হবে। 40টি এয়ারপোর্টে সমস্ত ফ্লাইটগুলো কিন্তু বাতিল করা হচ্ছিল এবং অসংখ্য ফ্লাইট কমিয়ে দেওয়া হচ্ছিল। এটি একটি হলিডে সিজন। অফিসিয়ালি উই জাস্ট এন্টার্ড yesterday or day before yesterday, অফিসিয়ালি 2025 এর মানে হলিডে সিজন। ক্যান ইউ ইম্যাজিন ব্যবসা বাণিজ্যের কি পরিমাণ ক্ষতি হতো, কি পরিমাণ মানুষ তার ফ্যামিলি থেকে দেখা থেকে বঞ্চিত হতো, এটার এফেক্ট সব জায়গায় পড়তো। সো গুড থিং we averted, or not averted shutdown has ended officially. কাজেই এটি আরো ব্যাখ্যার আলোচনা আছে, আমরা আরেকদিন করব। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব, নাকিবুর রহমান যাচ্ছি আপনার কাছে। আমি একটু দক্ষিণ এশিয়ার যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং একটু কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন, আমি এখন থেকে বলবো না নতুন, এটি নতুন কিছু নয়, বেশ কিছুদিন ধরে চলছে, স্পেশালি বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে। ভারত পাকিস্তানের সহিংসতার ঘটনা বলছি, সাম্প্রতিক যে বিস্ফোরণগুলি হয়ে গেল, প্রথমে হলো ভারতে দেরিতে, পরের দিনই হলো ইসলামাবাদে। খুব আশ্চর্যজনক বিষয়, টাইমিং অ্যান্ড দ্য মানে কোইন্সিডেন্স বলবেন কিনা, এটি একটি ব্যাপার। এই যে দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় এবারও কি ট্রাম্প এখানে যাবেন? এখন তো তার নোবেল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? হ্যাঁ, মানে জানুয়ারিতে তো নমিনেশনের সময়, সো হতেও পারে। সো ইন্টারেস্টিং এবং কোইন্সিডেন্টালি যে মানে দুই দেশের রাজধানীতেই দুটা বড় ঘটনা ঘটেছে। নিউ দিল্লির যে লালকেল্লা, তার পাশে একটা বিস্ফোরণ ঘটেছে যেখানে 13 জন লোক মারা গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে। এবং একই দিনে খুব কাছাকাছি সময়ে একটা মানে G11 সেক্টরের কাছাকাছি জায়গায় ইসলামাবাদে একটা সুইসাইড বোমার আক্রমণ করেছে এবং সেখানেও 12 জন মারা গিয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। সো এখানে আমি একটু আগে কাউন্সিল ফর ফরেন রিলেশনস এর একটা রিপোর্ট পড়ছিলাম যে দুইটা গ্রুপ পাকিস্তানের ইসলামাবাদে হামলার দায়িত্ব স্বীকার করেছে। একটা হলো তেহরিকি তালেবান পাকিস্তান TTP, আর একটা হলো জমিয়ত আল আহরার। দুইটাই খুব এক্সট্রিম গ্রুপ। এখন মানে এটা দুইটা গ্রুপ তো একসাথে করতে পারে না, এখন দুইটা গ্রুপ স্বীকার করে আসলে কে করলো কোয়েশ্চেন, কারণ কনফিউশন তৈরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে এটার দায় দায়িত্ব এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। এটাকে ভারতের সরকার একটা টেরর ইভেন্ট হিসাবে, ইনসিডেন্ট হিসাবে ডিক্লেয়ার করেছে। সো এই ব্যাক টু ব্যাক ঘটনাতে যেটা নর্মালি হয় যে ভারত পাকিস্তানকে দোষারোপ করে, পাকিস্তান ভারতকে দোষারোপ করে, এবং মানে এই দুইটা গ্রুপের মধ্যে তেহরিকে তালেবানের কথা যদি আমরা বলি, 2 দিন আগেই তালেবানের সরকার ভারত সফর করে গিয়েছে। সো তালেবানদের এই এক্সট্রিম আউটফিটকে ভারত সরকার ব্যবহার করছে কিনা এটাও প্রশ্নের মধ্যে পড়ে যায়। সো এই বিষয়গুলা খুবই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা খুবই অনভিপ্রেত। এই যে 24 জন মানুষ মারা গেল, তাদের জীবনের কি কোনো দাম নেই? এরকম হাজার হাজার মানুষ ইনজিউর্ড হলো, এদের মধ্যে হয়তো কেউ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। সো দিস ননসেন্স নিডস টু স্টপ, এবং এই ব্লেম গেম গুলা বন্ধ হওয়া দরকার। যেই এর পিছনে থাকুক না কেন, দুনিয়ার সবাইকেই এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং এটা যেন কন্টিনিউ না করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি লাইফ ম্যাটার্স। হ্যাঁ, আমি একটি ব্যাপার পরিষ্কার রাখতে চাই, এই ধরনের যে এই যে বিস্ফোরণ, বোমা হামলা, আমরা তিরস্কার জানাই, নিন্দা জানাই। এটি একটি ঘৃণ্য কাজ, এটি কখনোই সমর্থনযোগ্য নয়। এবং এই এখন যেটি শুরু হয়েছে এটি যাতে এখানেই শেষ হয় এবং আলাপ আলোচনায় যায় যাতে দুপক্ষই, এটি একটি বড় ব্যাপার। শেখ আল মামুন, দিল্লির বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জড়িত এমনভাবে ভারতীয় সংবাদের বিভিন্ন দাবি এসেছে, যেটা বাংলাদেশের পক্ষ থেকে আজ প্রত্যাখ্যান করা হয়েছে, যেটি অবিশ্বাস্য ঘটনা। এবং এই যে
এটি কেন করলো ভারতের মিডিয়া? বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভারতের সরকার করেনি, ভারতের বিভিন্ন মিডিয়ারা করেছে। এটি কেন করলো, এটির প্রভাব কেমন হতে পারে? দুই দেশের সম্পর্ক কিন্তু এই মুহূর্তে বেশ খারাপ বেশ কিছুদিন ধরে। ফার্স্ট অফ অল, আপনি যদি 200 বছর পিছনেও যদি যান, 1907 যখন স্টালিন যখন পাওয়ারে আসার আগে বা তখন যখন সে লিডার হচ্ছিল, সো তখন থেকে কিন্তু পিপল, নট অনলি দিস মডার্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, পিপল স্পেশালি পলিটিক্যাল পার্টি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, দে সিক ফর দ্য ব্লাড। ব্লাড ইজ দ্য মোর এনার্জি। দে ডোন্ট রিগ্রেট। আমরা যেমন রিগ্রেট করি যে এতগুলো 12 জন লোক মারা গেলো, ইনোসেন্ট লোক, বাট সাম পিপল সিক দিস কাইন্ড অফ, দের সিক, এবং তারা সিক করে যে এটাই, দিস ভায়োলেন্স উইল রিওয়ার্ড দেম। না হলে দেখেন, আফগানিস্তান অ্যাজ এ ফ্রেন্ড, পাকিস্তান ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ আফগানিস্তান। সেখানে রাশিয়ান সোলজারদেরকে তারা রিমুভ করছে উইথ দ্য হেল্প অফ আমেরিকা। এখন সে আফগানিস্তানই ঘুরে দাঁড়াচ্ছে, বিকেম ফ্রেন্ড উইথ ইন্ডিয়া অ্যান্ড হার্টিং পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের ভিতরে অবশ্যই অনেক ডিফারেন্ট গ্রুপ আছে, বেলুচ, অনেক অনেক সাইড অনেক আছে, কিন্তু তাদেরকে সে এখন এক্সপ্লয়েট করতেছে। এবং ইন্ডিয়া যে সে কিছুদিন আগে যে তার যে হেরে গেছে পাকিস্তানের কাছে, এটা কিন্তু তারা কখনোই মেনে নিতে পারছে না। এবং তার যে রিভেঞ্জ বলেন, অ্যাভেঞ্জ বলেন, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তানে হামলা হয়েছে, এবং এর পরবর্তীতে কিন্তু দিল্লিতে হামলা হয়েছে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, এক্স্যাক্টলি উই ডোন্ট ওয়ান্ট, আমরা একজন ডিসেন্ট হিউম্যান বিং হিসেবে উই নেভার এক্সপেক্ট দিস কাইন্ড অফ থিংস। এবং বাংলাদেশ এর সঙ্গে ইনভলভ থাকতে পারে ইজ কমপ্লিটলি unacceptable, because look, Bangladesh is not a normal government right now. Bangladesh needs peace. Bangladesh was never against India. এখানে Bangladesh has nothing to gain out of this process. Bangladesh is in a middle of some kind of turmoil right now. এখন একটা caretaker government আছে, we want to have the election, and we want to hand over the political system, whoever come to the power through the democratic process. এবং আনফর্চুনেটলি যদি ডেমোক্রেসির কথা চিন্তা করি, India is one of the biggest democracy in the subcontinent. There's billions of people voting, and every year, no matter what happened, Modi became fascist or not, কিন্তু ultimately ইন্ডিয়ার লোক কিন্তু ভোট দেয়। সেখানে কিন্তু বাংলাদেশে অনেকদিন পর হয়তো লোকজন ভোট দিবে, সেখানে একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হবে। এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন, বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট উইল বি পার্ট অফ দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া ইজ কোয়াইট ইম্পসিবল। এটা কোনো প্রকারের সূত্রতেই আসলে মিশানো যায় না। সো তারা তাদের মিডিয়া যেভাবে বলতেছে, ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলবো, মিডিয়ার কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা, উত্তেজনা তৈরি করা না। আমরা ইদানিং যেটি দেখছি ভারতের ক্ষেত্রে, ভারতের মিডিয়ার ক্ষেত্রে, যে তারা উত্তেজনা তৈরিতে ব্যস্ত আছেন এবং বাংলাদেশের নামে কুৎসা রটনায় ব্যস্ত আছেন। এবং তার একটি অন্যতম কারণ, বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী সেখানে বসে আছেন এবং তিনিও এই কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে অনেকেই মনে করেন এবং তাকে সমর্থন করছেন বর্তমান মোদি গভর্নমেন্ট। এটি হচ্ছে একটি আন্ডারস্ট্যান্ডিং অফ জেনারেল পপুলেশন। আমারও তাই মনে হয়, সেটি আমি বললাম। আমি বাংলাদেশের প্রসঙ্গে চলে যাব। নাকিবুর রহমান, শুরু করছি আপনার কাছ থেকে। এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ঠিক না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়নি দলটিকে, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যতটুকু আমি বুঝি। আপনি পরিষ্কার করতে পারেন আর একটু? এই তারা এই আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এটা কতখানি আপনি মনে করেন যে তারা করছেন, অথবা এই রাজনৈতিক নাটক কি পুনরায় আমরা সেই অবস্থায় ফেরত যাচ্ছি, যখন আমরা বিভিন্ন বাসে আগুন দেখবো যে আগুন জ্বলছে, সাধারণ মানুষ আগুনে পুড়ে মরছে, ব্যবসা বাণিজ্যর ক্ষতি হচ্ছে, সেটি কি করার চেষ্টা করছেন তারা? আমি অতটা আতঙ্কিত নই, টু বি অনেস্ট হাবিব ভাই। ডেফিনেটলি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার একটাই মাত্র উপায়, সেটা হলো যদি আওয়ামী লীগের উপরে অবিচার করা হয়, আওয়ামী লীগের উপরে অযাচিতভাবে, অপ্রাসঙ্গিকভাবে যারা অপরাধের সাথে জড়িত না তাদেরকেও বিচার বহির্ভূতভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে পরে সাধারণ মানুষের সিম্প্যাথি পেয়ে 15-20 বছর পরে কোনো এক সময় হয়তো আওয়ামী লীগ ফেরত আসতে পারে। সেছাড়া আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত আসার কোনো উপায় নাই। কারণ আওয়ামী লীগ বিগত দিনগুলোতে 15 বছরে এবং স্পেসিফিক্যালি 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং সারা দুনিয়ার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ যে ঘটনাগুলো দেখেছে, স্পেশালি যে সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্ল্যাকআউট হয়েছে, সেই ঘটনাগুলোর ভিডিও এবং ফোন কনভারসেশনে শেখ হাসিনা এবং তার সরকারের অন্যান্য স্টেক হোল্ডাররা
মানুষকে গুলি করে মারার হুমকি দিচ্ছে, আহতদেরকে চিকিৎসা না করার যে কথা বলছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। এবং অনেক আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারাও এই ব্যাপারগুলো জানতেন না। এজন্য সাধারণ মানুষের মধ্যে যেই পরিমাণ ক্ষোভ এবং ঘৃণার উদ্রেক করেছে আওয়ামী লীগ, এবং 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সমর্থকদের মধ্যে কোনো রকম অনুশোচনা নেই, বরং তারা এই আপনি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললেন যে ভারতের উপরে ভর করে একেবারে সমানে মিস ইনফরমেশন চালিয়ে যাচ্ছে, তারা এই হত্যাযজ্ঞকে ডিনাই করে উল্টা সেই মানে পুরনো দিনের মতো, মানে এই 30-এর বাইরে ওরা বের হয়ে আসতে পারে না, আবার নাকি 30,000 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে এরকম একটা গল্প, মানে সবকিছুর মধ্যেই তারা 30 খুঁজে পায়। তো এই ধরনের গল্প এখন আর মানুষ বিশ্বাস করে না। আপনারা দেখছেন যে যেখানেই আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ একটু মাঠে নামার চেষ্টা করছে, সেখানেই জনগণ তাদেরকে প্রতিহত করছে। দু একটা জায়গায় বিচ্ছিন্ন 1-2টা ঘটনা ঘটেছে, ফুলবাড়িয়াতে একটা বাসে আগুন দেওয়ার চেষ্টা তারা করেছে, আতঙ্কের চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের ক্ষতি কিন্তু আরো বেশি করছে। এবং শেখ মুজিবুর রহমানের আরো যে কয়টা ভাস্কর্য এবং মূর্তি অবশিষ্ট ছিল বাংলাদেশে, আগামীকালকে আমি আপনাকে হলপ করে বলে দিতে পারি যে সেগুলোর অস্তিত্ব থাকবে না। এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই ধরনের নাশকতার সহযোগিতা করছে, অলরেডি মাদারীপুরে এবং সুন্দরগঞ্জের গাইবান্ধার 2 জন সংসদ সদস্য, সাবেক মানে রাতের ভোটের সংসদ সদস্য গ্রেফতার হয়েছে, এবং আরো কিছু ব্যক্তি গ্রেফতার হবে। এবং দুঃখজনক ভাবে এখানে একটা কথা বলে রাখি যে এই আওয়ামী লীগের এ ধরনের যে আস্ফালন, এটা এই জন্যই পসিবল হয়েছে যে তারা যখন বাংলাদেশ থেকে গিয়েছে খালি হাতে যায়নি। বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই টাকাটাও তারা সঙ্গে করে নিয়ে যেতে পেরেছে। এবং তাদের এই সেফ এক্সিট দেওয়ার ক্ষেত্রে এই দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের এবং একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু ব্যক্তিদের ভূমিকা ছিল। আমি তাদের প্রতি সম্মান রেখেই তাদের নাম বলছি না, কিন্তু তাদেরকে জনগণ চেনে। এবং এই আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি লুণ্ঠনের টাকা নিয়ে গেছে, এই টাকা তারা খরচ করছে, এবং এই খরচের মাধ্যমে তারা কিছু সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং রাজনীতিবিদকে কিনে ফেলেছে, এবং এদের কারণেই এই আস্ফলনের সুযোগটা পাচ্ছে। বাংলাদেশের জনগণ এদেরকে চিহ্নিত করবে, এদেরকে চিহ্নিত করছে, এবং ভবিষ্যতে এদেরও পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এবং আওয়ামী লীগ তাদের নিজেদের ক্ষতি করছে এ ধরনের নাশকতার চেষ্টা করে, এ ধরনের ভয়ভীতি করার চেষ্টা করে। আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ইজ ইয়েস্টারডেজ নিউজ। আমি এই যে কথাগুলো বলেন, এখানে কিন্তু আসলে অনেক কথা আলোচনার অবকাশ থেকে যায়। যেমন আওয়ামী লীগের একটি ব্যাপার আছে, আওয়ামী লীগ ফেরত আসবে, হাসিনার নেতৃত্বেই ফেরত আসবে। অর্থাৎ যার নেতৃত্বে মানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কবর রচিত হয়েছে, তার মাধ্যমে, অর্থাৎ তাদের নতুন কোনো জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো পরিকল্পনা নেই। এবং একটি কথা খুব ভালো বলেছেন যে অযাচিতভাবে যাতে আওয়ামী লীগ শুনলেই কাউকে গ্রেফতার করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে মারপিট করতে হবে, এটা যাতে না হয়। এটা যদি না হয় তাহলে আমরা সবাই খুব খুশি হব। কারণ এটাই প্রমাণ করবে যে গণতন্ত্র একটা উত্তরণের ধাপে গিয়েছে বাংলাদেশ। সত্যিকার অর্থে গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। মানুষের সহনশীলতার একটি ব্যাপার আছে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতাই যখন মানে কেউ হরণ করে নিয়ে যায়, তখন একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। যেমন আপনি কয়েকটি সহিংসতার কথা বলছেন, আমি কয়েকটি তুলে ধরবো। গাজীপুরে পেট্রোল বোমার সময় তৈরির সময় ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের 3 নেতা আটক হয়েছেন, এই আজকের ঘটনা বাই দ্য ওয়ে। মাদারীপুরে বাস টার্মিনালের দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, সেখানেও প্রশাসন সন্দেহ করছেন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা। সিলেটে বিটিএসি এর গুদামঘরে অগ্নিকাণ্ড। তেজগাঁ রেল স্টেশনের ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া, 2 জন আটক হয়েছেন সেখানে। কারণ বাজারে ককটেল বিস্ফোরণ। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের নাশকতা তারা করে থাকেন, তারা অভ্যস্ত বলে আমরা অতীতে দেখেছি। এটি নতুন কোনো রিপোর্ট নয়। শেখ আল মামুন, গণতন্ত্রের বাস্তবতায় সহিংসতা ও গ্রেফতারের যে অনিশ্চয়তার প্রেক্ষাপট এখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করছেন অনেকে বলছেন আওয়ামী লীগ, আমি বলছি না, অনেকে তাই মনে করছেন। রিপোর্ট, সংবাদপত্র তাই বলছে। 2 জন সাবেক সংসদ সদস্যের সংশ্লিষ্টতার কথা শুনলেন নাকিবুর রহমানের কাছ থেকে। এই যে এটি কি বাংলাদেশের সামনে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে
হতে যাচ্ছে, অনেকে আশা করছেন এবং উৎসাহিত আছেন, এটি কি একটি বাধা হয়ে দাঁড়াবে? এইটি এই আওয়ামী লীগ সরকার কি, নট সরকার, আওয়ামী লীগ, সাবেক আওয়ামী লীগের যারা লোকজন এখনো রয়ে গেছেন, তারা কি এই পুরনো চক্রের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? There's some residual things left over. They'll try, but I'm very positive that people are very conscious and aware, এবং it will not happen. তার কারণ আমরা জানি এখন সিকিউরিটি অ্যাপারেটাস should be very serious. এবং আমাদেরকে আরো ট্রেন করতে হবে লোকদেরকে, এবং সিকিউরিটি অ্যাপারেটাস গুলো ট্রেন করে উই হ্যাভ টু রিয়েলি ফাইন্ড দোজ পিপল যারা নাশকতা করতেছে বা যারা প্ল্যান করতেছে, find those people and punish them in a public place. So hopefully those are the example. If we the law and enforcement could set it up, তখন হয়তো এটা হবে না। কিন্তু I don't think যেসব এম্পায়ার পুরনো ছিল বা যাদের অনেক টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেছে তারা মানুষকে ইউজ করতেছে, people are much better now. They don't like to see this kind of things. আমাদের parallel country গুলো অনেক সামনের দিকে আগে গেছে, আমরাও যাব in terms of democracy, economy, all those good things. So we don't like to go back. We don't like to become another African third world countries. Amader Bangladesh has a lot of promising things. We are really growing country. যাদের 20 plus 20 to 40 years huge population আছে, আমাদের huge potential আছে। So লোককে বুঝতে হবে, এবং we don't like to go back, এবং যারা সব করতেছে definitely we need to put them in the right place. শেখ আল মামুন, নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। জানাবেন আপনাদের মন্তব্য কি। কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।